এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রশ্নটা এখন অনেকের মাথায় ঘুরছে। ভারত কি সত্যিই যুদ্ধে জড়াতে চায়, নাকি এর পেছনে আছে অন্য কোনো কৌশল? চলুন ঘটনাটা ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত দেখি। দিল্লিতে বাংলাদেশ কনসুলেটে বাংলাদেশ দূতাবাসে হামলার চেষ্টা হয়েছে, শিলিগুড়ির যে ভিসা সেন্টার সেখানে হামলা হয়েছে, কলকাতায় আমাদের যেই উপদূতাবাস আছে সেখানে বিক্ষোভ হয়েছে, হামলার চেষ্টা হয়েছে। গতকালও দিল্লির যে আমাদের বাংলাদেশ দূতাবাসের ব্যারিকেড ভেঙে দুর্বৃত্তের দল আক্রমণ করার চেষ্টা করেছে। তো সব মিলিয়ে একটা টানটান উত্তেজনা। ইন্ডিয়ান গদি মিডিয়া সহ অন্যান্য মিডিয়া বাংলাদেশ ভারত যুদ্ধ হবে কিনা, যুদ্ধ লাগবে কিনা, এরকম বিভিন্ন আভাস দিচ্ছে। অর্থাৎ আমরা একটা একটা মানে গত 54 বছরের মধ্যে ভারতের সাথে এরকম একটা কূটনৈতিক বিপর্যয় আমাদের হয়নি, এবং দুই দেশই কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে। প্রথমে ইন্ডিয়া বাংলাদেশের থেকে ভিসা সার্ভিস বন্ধ করেছে, বাংলাদেশ দিল্লিতে হামলার পরে বা হামলা চেষ্টার পরে ভিসা সার্ভিস বন্ধ করেছে। তো এই সবকিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন, প্রথমে আমি পরিচয় করিয়ে দিই, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেকজন বিশেষ অতিথি, মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌস কায়সার খান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, যিনি মূলত প্রশিক্ষক হিসেবে, যুদ্ধ প্রশিক্ষণ হিসেবে তিনি খ্যাত সেনাবাহিনীর মধ্যে। SINT, BMA, EBRC এবং ARDOC এর প্রশিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, এবং দেশে বিদেশে তিনি বেশ কিছু তৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন। ফেরদৌস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। তো আমরা সুমন ভাইয়ের ব্যাপারে বিস্তারিত বললাম না, দর্শক ইতিমধ্যেই জানেন। আর ফেরদৌস ভাইয়ের সাথে কিন্তু আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা দেখতে পারেন। যে তাও ভারত পাকিস্তানের সাথে আমাদের যে যুদ্ধের সক্ষমতা বা সার্বিক যে পরিস্থিতি, সে বিষয়টি নিয়ে প্রথমে আসলে আমি একটু দেখাতে চাই যে ভারতে যেই দিল্লিতে সেদিন রাতে কি হয়েছে। পরিবারকে আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে, তা কিন্তু না। তারা বলছে 20-25 জনের একটা দল হতে পারে, হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা, কিন্তু সেটা কথা না। 25 জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবেও তারা আসতে পারার কথা না কিন্তু নর্মালি। এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে শুধু কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু তারা বলছে মিসলিডিং। টেনশন হয় নাই, টেনশনটা এসকেলেট করছে। বাট আমাদের 1947 সাল থেকে আপনি যদি আসেন, ভারতের সাথে বাংলাদেশ যখনই বা তদানীন্তন পাকিস্তান এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতার পরের বাংলাদেশ, আমরা সবসময় যখনই এটা মনে করায় দেওয়ার চেষ্টা করছি যে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না, সেই সময় দেখা গেছে যে টেনশনগুলো সবসময় স্কেল আপ হয়েছে। তার মানে এখন যদি আমরা টেনশনের কোনো অবস্থা দেখতে পাই একটা চূড়ান্ত পর্যায়ে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে নিশ্চয়ই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, এবং যেখানে আমরা ভারতের দাস হয়ে থাকতে আর চাইতেছি না, সেই জিনিসটা স্পষ্ট ভাষায় হয় কেউ মুখে উচ্চারণ করেছে, অথবা আমরা আমাদের কাজে সেটাকে প্রমাণ করতেছি। সেই মুহূর্তে ভারতের একটা টেনশন শুরু হয়ে গেছে। এখন যেই ফেজের কথা বললেন যে কেন, এখন দেখেন আমরা কিন্তু বর্তমানে আজকে এই 23 তারিখে ডিসেম্বরের, এখানে ইমিডিয়েট পাস্ট, প্রেজেন্ট এবং ইমিডিয়েট ফিউচার যদি আমি তাকাই, তিনটা জিনিস। একটা হচ্ছে এটা শহীদ হাদির
শাহাদাত বরণের পরে আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে যে চিন্তা চেতনা, সেই জায়গায় যে দৃঢ়ভাবে ভারত বিরোধিতার জায়গাটা স্টাম্পড হয়েছে, সেটা ইমিডিয়েট পাস্ট। বর্তমানে কি হচ্ছে দেখেন, শহীদ হাদির হত্যার বিচার এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আর 2 দিনের মধ্যে বাংলাদেশে আসতেছেন, সেটা হচ্ছে প্রেজেন্ট যদি আমি পলিটিক্যাল দিক থেকে দেখি। 3 নম্বর হচ্ছে আমাদের সামনে একটা নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, বহু আকাঙ্ক্ষিত 17 বছর পরের সত্যিকারের নির্বাচন। 3টা জায়গায় ভারতের হচ্ছে সমস্যাটা কি রকম? শহীদ হাদির ব্যাপারে তারা যেটা ধারণা করছিল, এবং এখন একটা স্পষ্ট ইঙ্গিত মোটামুটি আসতেছে যে যেই আমরা জানি শহীদ হাদিকে হত্যার যেই প্ল্যান অথবা সেটার এক্সিকিউশন কোনো না কোনো পর্যায়ে ভারতের একটা হাত ছিল, সেটা কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। তো কি হলো? শহীদ হাদির জানাজা পরবর্তী ওনাকে যে কবরে শোয়ানো হলো, তারা একজন শহীদ হাদিকে হত্যার চেষ্টা করে আমাদেরকে স্তব্ধ করার চেষ্টা করছিল, সেখানে দেখলো মিলিয়ন্স, লাখ লাখ শহীদ নতুন হাদি তৈরি হয়েছে আমাদের। এবং সেই হাদিটা চরিত্র চেহারা কি? তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে প্রচন্ডভাবে। তারা ভারতের যে আধিপত্যবাদ এবং আমাদের বিরুদ্ধে ভারতের যে প্রতিনিয়ত ষড়যন্ত্র, সেটার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। সেই একটা ছবি তারা করতে গেল, তার বিপরীত হয়ে গেল, লাখো হাদির জন্ম নিল। আমাদের মধ্যে হাদি ছিল, আমরা কেউ ঘুমাইছিলাম না, আমরা সচেতন ছিলাম। তারা চোখে দেখতে পাইলো এরা প্রত্যেকেই এক একটা জীবন্ত হাদি নতুন। তো সেটা তাদের জন্য একটা বড় চিন্তা, এবং সেটা তাদের যে ভারতীয় মিডিয়া বলেন, ভারতীয় রাজনীতি বলেন, সবার কাছে একটা টেনশন। আপনি দেখেন, এই যে আপনি আমাদের হাই কমিশন এবং মিশনে হামলার অথবা সেটা সামনে যেই ছবিগুলো দেখালেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, উনি সেটা আনেন নাই, বাট আমরা জানি এই যারা আসছে তাদের কিন্তু রাজনৈতিক পরিচয় আছে, তারা সবাই বিজেপি সংশ্লিষ্ট। তাদের মধ্যে অন্তত 3 জন বিজেপি নেতাকে আইডেন্টিফাই করা গেছে নিশ্চিতভাবে। তার মানে এটা হঠাৎ করে কেউ ক্ষুব্ধ হয়ে করে নাই। এই সমস্ত জিনিস পার্ট অফ দ্য প্ল্যান, যেখানে ভারতের যে বিজেপি সরকার, তার যে লোকজন, তারাই এটা উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। এখন কেন উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে? আমি আসি প্রেজেন্টে, যেখানে অনেকগুলো সমস্যা আছে, যেই কারণে ভারত মনে করছিল বাংলাদেশের উপরে চাপ দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে আমাদের যে একটা নির্বাচিত সরকার আসবে, তাদের থেকে অনেক কিছু আদায় করবার জন্য। বাট যেই অন্তর্বর্তী সরকার বলেন অথবা সরকার যেটা আসবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে, তাদের সামনেও কিন্তু জিনিসটা এখন ক্লিয়ার। বাংলাদেশের এই জনগণকে, জনগণের আকাঙ্ক্ষাকে, আমাদের যে লাখো হাদির জন্ম হইল, তাদেরকে উপেক্ষা করে তারা কিছু করতে পারবে না, এবং তাদেরকে বাংলাদেশকে প্রথমে আনতে হবে অন্য কিছুর আগে। সেই যে জনগণের চেহারাটা, এখন ভারত চাচ্ছে কি কোনোভাবে এই জিনিসটাকে ডিস্ট্র্যাক্ট করে সেখান থেকে আমাদের মনোযোগ সরায় দিয়ে অথবা জিহাদির পার্টটাকে হালকা করে দেখানোর জন্য একটা যুদ্ধ ভাব তৈরি করবার জন্য প্রেজেন্টলি। এবং তারা আরো চাচ্ছে যদি সেটাকে তারা আরো এসকেলেট করে, আমি পার্সোনালি মনে করি ভারতের কখনো সাহস ছিল না এবং ভবিষ্যতেও কখনো সাহস হবে না ইনশাল্লাহ আমাদের বিরুদ্ধে সরাসরি একটা সামরিক অভিযান বা একটা যুদ্ধে যোগ দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাট তারা এই ভয়টা, জুজুর ভয় আমাদেরকে 15 বছর দেখাইছে পতিতা হাসিনা, এবং এখন এই ভয়টা দেখায় তারা চেষ্টা করবে পরবর্তীতে যে সরকার আসবে, নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে তারা যেন ভারতের এই হুমকির কথাটা, ভারতের এই শক্তির কথাটা মনে রাখে। তো এই যদি আমি নিকট অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পার্সপেক্টিভ এটা দেখি, এটাই হচ্ছে তাদের মেসেজ। এবং মেসেজটা কাকে দিচ্ছে? আমাদের জনগণকে দিচ্ছে। কাদের সহায়তায় দিচ্ছে? আমাদের মধ্যে গাদ্দার মিডিয়া আছে, আমাদের মধ্যে কিছু গাদ্দার এলিমেন্ট আছে, তাদের সহায়তায় তারা সেই জিনিসটাকে বড় করে দেখানোর বা বড় করে আমাদের সামনে একটা ভীতির সঞ্চারের জন্য চেষ্টা করতেছে। ভাই, ওরা যত এই ধরনের কাজ করবে, আমাদের সাহসটা ইনশাল্লাহ আমরা তত বেশি দেখাবো, আমাদের মধ্যে ততই নতুন নতুন হাদির জন্ম হবে ইনশাল্লাহ। জি, তো
মানে এসব হুমকি ধমকি দিয়ে খুব বেশি লাভ হবে না, যেটা আপনি বলছেন, যেটা আমরাও বিশ্বাস করি। এবং আমি দুটো ফুটেজ দেখাতে চাই। একটা হচ্ছে এই যে ধরেন শিলিগুড়িতে আমাদের যে ভিসা এখানে দাদা দাদা আপনি একটু ঘুরে যান, একটু ঘুরে বলেন, একটু ঘুরে যান। सुदीप जी, मैं लक्ष्मण मंसल बोल रहा हूँ, विश्व हिंदू परिषद स्टेट सेक्रेटरी। नहीं, आपका नहीं, विश्व हिंदू परिषद स्टेट सेक्रेटरी सिलीगुड़ी से बोल रहा हूँ। आपकी जो ये कंसर्न ऑफिस है वीजा ऑफिस, बांग्लादेश की वीजा ऑफिस हमसे खुलनी नहीं चाहिए, यहाँ पे बंद रहेगी आगे तक। आपकी दीदी, आपकी जो सहयोगी है, क्या नाम आपका, नेहा जी हमारे सामने है, पुलिस प्रशासन सामने है, आपसे आग्रह कर रहे हैं यहाँ कोई भी वीजा एप्लीकेशन ग्रांट या एक्सेप्ट नहीं होना चाहिए, ऑफिस बंद रहनी चाहिए। बांग्लादेश में अपने हिंदू भाइयों पर अत्याचार होगा और आप लोग यहाँ बैठ के बिजनेस करेंगे बांग्लादेश के साथ, ऐसा कोई भी हम लोग अलाउ नहीं करेंगे। আপনারা শুনলেন তার মুখেই। তো ফেরদৌস ভাই, কি বুঝতেছেন পরিস্থিতি? ভারত বাংলাদেশ যুদ্ধ কি লাগবে, বা ভারত কি যুদ্ধে জড়াবে বাংলাদেশের সাথে? জড়ালে কি হবে? এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে এক্সপার্ট একটা বিশ্লেষণ একটু শুনতে চাই। ধন্যবাদ কনক ভাই। আমি আজকে এটার জন্য হয়তো শুরুতেই একদম ডাইরেক্টলি প্রশ্ন করা হলো যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে কি না, এটাতে বলার আগে আমার মনে হয় যে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাওয়ার সুযোগ দেওয়া হয়। তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমি আজকে আমাদের যে আলোচনাটা, হয়তো এটা অনেকের কাছে পছন্দ লাগবে না। কাদের কাছে লাগবে না? যারা তথাকথিত সুশীল, ভারতপন্থী, ভারতের দালাল এবং ভারতের যারা পদলেহন করে, তাদের জন্য আমাদের আজকের যে আলোচনাগুলা সেটা তাদের কাছে খুব একটা হেলদি মনে হবে না। তো সেই জন্য হয়তো এটা তাদের জন্য নট ফর দেম। যারা দেশপ্রেমিক, বাংলাদেশকে যারা ভালোবাসে এবং যারা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে এবং বাংলাদেশের অধিকার নিয়ে যারা চিন্তা করে, আজকের আলোচনাটা মনে হয় তাদের জন্য বেশি ফলোবান হবে। বাই দ্য ওয়ে, প্রেক্ষাপট একটু যদি যাই আমরা, তাহলে আপনার যদি প্রথমে আমরা আসি যে 1947 দুটা দেশ তৈরি হলো। দুটা দেশ তৈরি হয়েছিল প্রথমে একটা শত্রুতামূলক আচরণের উপর ভিত্তি করে। বাংলাদেশ, পাকিস্তান, তৎকালীন পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে সম্পর্ক কখনোই ভালো ছিল না। স্বাধীন হওয়ার পরে তাদের একটা যুদ্ধ শুরু হলো। যাই হোক, অত পিছনে না যে আমরা যদি 1971 যাই, ভারতে আমাদেরকে সাহায্য করার মূল কারণটা ছিল, সেটা হচ্ছে যে পাকিস্তানকে দুইটা ভাগে ভাগ করা। এটা এমন না যে আমাদেরকে তারা দয়া করে বা আমাদের দরকার সাহায্য, আমাদেরকে সাহায্য করা, নট দ্যাট। অ্যাবসলুটলি তাদের মেন ইন্টেনশন ছিল পাকিস্তানকে দুটা ভাগে ভাগ করে দেওয়া, যেন পাকিস্তানের শক্তিটা কমায়, কারণ পাকিস্তান তাদের একটা ট্র্যাডিশনাল এনিমি ছিল। যাক, 1971 এর পরে 1975 পর্যন্ত ভারতের দাবিদারি, এটা তো ইতিহাস জানে, সবাই জানে। ভারতের দাবিদারির পরে আমরা মাঝখানের কিছু পিরিয়ড আমরা বাংলাদেশে আমাদের সত্তা নিয়ে আমরা বেঁচেছিলাম খুব সুন্দরভাবে, হোয়াট এভার মেবি। 2009 থেকে 2024 আমি 15 বছরে ভারতের দাসত্ব, ভারতের আধিপত্যবাদ, এই জিনিসটা বাংলাদেশের চরমে চলে আসলো। কিভাবে আসলো? প্রথমে শুরু হলো বিডিআর কিলিং। আমরা বিডিআর কিলিং এ যদি যাই, তাহলে বিডিআর কিলিং এর কয়েকদিন আগে কমিশন হয়েছে এবং জেনারেল ফজলুর রহমান উনি একটা কমিশন রিপোর্ট সাবমিট করেছেন। এবং আপনার এখানেই উনার একটা বক্তব্য আছে, যে বক্তব্যটা আপনার একটা টক শোতে আসছে, যেখানে ক্লিয়ারলি উনি বলেছেন যে বিডিআর কার্নেজে যদি প্রপার বিচার করা না হয়, তাহলে বাংলাদেশের একটা পলাশির সেই যুদ্ধের মতন হবে পরিস্থিতি। অর্থাৎ যে কেউ কোনো দায়িত্ব নিবে না, হঠাৎ করে বাংলাদেশের স্বাধীনতা যাবে। এবং সেখানে ক্লিয়ারলি উনি দায়ী করেছেন ইন্ডিয়াকে। যেহেতু এখানে ডাইরেক্টলি ইন্ডিয়ার উপরে ব্লেমটা চলে আসলো, মানে সিকোয়েন্সিয়ালি যদি আমরা চিন্তা করি যে কিভাবে আজকের এই ইন্ডিয়াটা এত আমাদের সাথে এত কিভাবে তার
এই শত্রুতামূলক আচরণগুলো তৈরি হচ্ছে, এটার ইয়েটাতে আসি। এরপরে প্রেক্ষাপটে যদি আমরা যাই 2009 একটার পর একটা তাপসের তথাকথিত বোমা, অর্থাৎ তাপস ছিল বিডিআর কার্নেজে, যেটা কমিশনের রিপোর্টে আসছে, তাপসের বোমাতে কিছু দেশপ্রেমিক এবং সাহসী অফিসারকে ড্যামেজ করা, হেফাজতের আন্দোলনে হেফাজতকে মারা, এরপরে আসতেছে একটার পর একটা বাংলাদেশের উপরে হেজিমনি চালাই যাওয়া। দেন আসলো হচ্ছে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে হাসিনাকে ভাগানোর আন্দোলন, এবং হাসিনা চলে গেল, ছাত্র আন্দোলন শুরু হলো। তারপরে আমাদের ভিতরে মেজর সুমন যেটা বলেছেন যে আমাদের ভিতরে দেশপ্রেমের কোনো কমতি ছিল না, আমাদের বাংলাদেশের ভিতরে দেশপ্রেমিক জনতার কোনো কমতি নাই, বাট এটাকে গত 15 বছরে চাপায় রাখা হয়েছে। যেহেতু এটা চাপানো অবস্থায় ছিল, এটা প্রকাশ করতে দেওয়া হয় নাই। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের স্বার্থ নিয়ে যদি কোনো কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনো কনস্পিরেসিতে সেই লোকটা আটকে যায়। দেখা যাচ্ছে যে আপনি যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোনো বাইলেটারাল কোনো ইস্যু নিয়ে কোনো কথা বলেন, তখনই সমস্যা হয়। আমরা এটা যাব, আমি ধীরে ধীরে এটাতে আসবো। এরপরে যখন আমরা সত্যিকার অর্থে যখন আমরা স্বাধীন হলাম, অর্থাৎ 5 আগস্ট 2024 সালে, তারপর থেকে হয়তো আমাদের মুখটা খুলে গেল, আমরা প্রকাশ করতে থাকলাম। তো প্রকাশ করতে গেলে যে এতদিনের যে পুঞ্জীভূত যে ঘৃণাটা, আমাদের যে ইন্ডিয়া আমাদেরকে যেভাবে সাবজুগেট করে রেখেছিল, সেই জিনিসগুলা যখন আমাদের মুখ দিয়ে আসা শুরু করলো, তখনই ফার্স্ট স্লোগানটা আসলো দিল্লি না ঢাকা, এবং তারপরে একটার পর একটা ইন্ডিয়া নিয়ে আসলো। যখন ইন্ডিয়ার সাথে তখন আমাদের বাইলেটারাল প্রবলেম গুলো শুরু হলো, আমদানি এবং রপ্তানিতে সমস্যা শুরু হলো, হাসিনার পতন দিয়ে শুরু হলো, তারপরে আপনার ছাত্রদের আন্দোলন, ছাত্রদেরকে বিভিন্নভাবে নাজেহাল করা ইত্যাদিতে আসলো। ইন্ডিয়া যেটা চাচ্ছিল বরাবরই যে ভয় দেখিয়ে দমন করানো, তো ভয় দেখিয়ে দমন করানো এটা ইন্ডিয়া 15 বছরে ইন্ডিয়া চেষ্টা করে গেছে। যখন ছাত্ররা এই দেশটাকে, ছাত্র জনতা যখন আমরা আগস্টের পরে যখন আমরা আমাদের স্বরূপে ফিরে আসলাম, তখন ইন্ডিয়ার ভিতরে তৈরি হলো একটা বাংলাদেশ সিনড্রোম। এই বাংলাদেশ সিনড্রোমের সাথে সাথে ইন্ডিয়ার সাথে আমার সাথে এবং মেজর সুমন এবং আপনি একটা টকশো করেছিলাম আমরা, যেখানে পাকিস্তানের অপারেশন সিন্দুর। তো অপারেশন সিন্দুরে ইন্ডিয়া একটা বাড়ি খেলো পাকিস্তানের কাছে প্রচন্ড ভাবে, মাসটা ভুলে গেছি আমি। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা আরেকটু ইয়েতে যাই, আসলো বিডিআর কমিশনের মধ্যে দেখা গেল যে ইন্ডিয়ার ইনভলভমেন্টটা চলে আসলো। তো ওভারঅলি এরপরে ইন্ডিয়াতে রোগী ট্রিটমেন্টের জন্য যাওয়া সেটা কমে গেল। ইন্ডিয়ার উপর দিয়ে এয়ার ফ্লাইট, যেটা আপনি সারপ্রাইজ হবেন যে 60% লেস ফ্লাইট ইন্ডিয়ার উপর দিয়ে কমে গেল। অর্থাৎ ইন্ডিয়াতে যদি আগে 100টা যাওয়া হতো ফ্লাইট, ইন্ডিয়া, চেন্নাই, দিল্লি এটা দিয়ে, সেটা কমে আর সেটা 60% চলে আসলো। সো ইন্ডিয়ার বিজনেস একটা বড় টানপোড়েন হলো। এরপরে আমরা দেখতেছি যে পাকিস্তান ধীরে ধীরে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা ডিপ্লোম্যাটিক একটা স্ট্রেংথ যখন সূচনা হলো, এবং বাংলাদেশের অনেক কিছুতে পাকিস্তান যখন আমাদেরকে আগে আসলো, তো তখন ইন্ডিয়ার ভিতরে একটা তাদের কলজা জ্বলা শুরু হয়ে গেল। এইটার প্রেক্ষিতে শুরু হচ্ছে যে ইন্ডিয়ার ভিতরে যে এতদিন আমি যার উপরে আমি আধিপত্য আমার ছিল, যেখানে আমি একটা ফ্রি জিনিস যেখানে আমি পাচ্ছিলাম, যেখানে আমার কোনো কিছুর অভাব ছিল না, আমি বাংলাদেশ থেকে যেভাবে ইচ্ছা সেভাবে আমি আমার ফ্যাসিলিটি গুলা নিয়েছি। যখন ইন্ডিয়া এই জিনিসটাতে যখন ইন্ডিয়ার আঘাত করলো, তখন ইন্ডিয়া এটাতে রিটালিয়েট করা শুরু করলো, বা তার একটা রিয়াকশন আসলো। সেই রিয়াকশনটা ইন্ডিয়ার ইনিশিয়ালি গভর্নমেন্ট লেভেলে ছিল, টাউন লেভেলে, এটা জনগণ লেভেলে যেতে যেতে আজকে এটার দশা। এবং আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন অলরেডি, যেটাতে তো অবশ্যই এটাতে অ্যালাউ করা হয়েছে, নাহলে কিভাবে একটা ডিপ্লোম্যাটিক ওয়েল সিকিউরড একটা জায়গায় কিভাবে এই ধরনের আন্দোলন হয়। আপনি শুনলে একটু সারপ্রাইজ হয়ে যাবেন যে ভারতের সাথে বাংলাদেশের 54 বছরের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, এর ভিতরে গত 1.5 বছরের আগে কখনো কোনো ডিপ্লোম্যাটিক কল করা হয় নাই, অথচ গত 1.5 বছরে 6 বার ডিপ্লোম্যাটিক কল করা হয়েছে ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে। তার মানে ইন্ডিয়ান এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক লেভেলে তার ব্যালেন্সটা খুব বেশি ভালো অবস্থায় আমি মনে করি না। এটা একটা আনস্টেবল একটা সিচুয়েশন এটা চলে গেছে। এর ভিতরে প্রেক্ষাপটে আরেকটু যাই, হাসিনার বিভিন্ন রকমের বক্তব্য। হাসিনা বিভিন্ন সময় ইন্ডিয়াতে থেকে বক্তব্য, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে হাসিনার মুখ বন্ধ করার জন্য মোদীকে স্বয়ং উনি রিকোয়েস্ট করেছেন। তারপর হাসিনার এই বক্তব্যগুলা চলতে থাকে। হাসিনার এই অ্যাজিটেটিং যে বক্তব্যগুলা, এই বক্তব্যগুলোর মাধ্যমে ইন্ডিয়ান লোকজন আরো এটা পেয়ে যায়। এরপরে আসলো আরেকটা পালা, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশ থেকে কিছু লোকের ইন্ডিয়াতে পালায় যাওয়া। তো হাসিনা পালায় না,
তারপর হাসিনার ফলোয়ার এবং আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিছু লোক তারা ইন্ডিয়াতে পালাই গেল। তো পালাই যাওয়ার প্রেক্ষিতে যেটা হলো যে তারা সবাই মিলে এখন সর্বশক্তি এখন ইন্ডিয়াতে একত্রিত, অর্থাৎ সেখানে হাসিনা, ডাইনিদের অন্যতম ডাইনি হাসিনা এখানে বসে আছে, সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বসে আছে, যারা বিডিআর কার্নেজে ছিল, যারা বাংলাদেশকে গত 15 বছর একটা কলোনি বানানোর চেষ্টা করেছে, তারা এরা সবাই মিলে ইন্ডিয়াতে বসে তারা বিভিন্নভাবে বাংলাদেশের উইক পয়েন্ট গুলা তারা দিচ্ছে। এভাবে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে ডিস্টার্বিং করার জন্য এই সিচুয়েশন গুলো তারা তৈরি করতেছে। এটা হচ্ছে গিয়ে আপনার ওভারঅল প্রেক্ষাপট, যেটার কারণে আজকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই সিচুয়েশনটা। এই সিচুয়েশনটা কিন্তু কখনোই হতো না যদি ইন্ডিয়াতে হাসিনা পালায় না যেত। দিস ইজ ওয়ান, আমি একটা হাইপোথেটিক্যালি বলছি। সেকেন্ড হচ্ছে যদি ওখানে পালায় যেত, ঠিক আছে, নো প্রবলেম, হাসিনা যদি তার মুখটা বন্ধ রাখতো তাহলে হয়তো এই সিচুয়েশনটা তৈরি হতো না। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত আওয়ামী লীগের নেতা, চেলা চামুন্ডা এবং বাংলাদেশে কিছু মিলিটারির কিছু লোক তারা যখন ইন্ডিয়াতে পালিয়ে গেল, তারা ওইখানে ডেফিনেটলি, যেহেতু তারা এদের কারণে পালাইতে বাধ্য হয়েছে, সুতরাং তারা তো এদের বিপক্ষে যাবেই। তো এই সবকিছু মিলে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার আধিপত্যবাদটা যেখানে ফেল হয়ে যাচ্ছে, সেখানে ইন্ডিয়া চেষ্টা করতেছে তার আধিপত্যবাদটাকে রেস্টোর করার জন্য। রেস্টোর করতে গেলে কি করতে হবে? এখন মনে করেন আপনার গ্রামের এক টুকরা জমি আছে, আপনার জমিটা আমি দখল করে নিলাম। আপনার জমিটা যখন আমি দখল করে নিব, তখন আপনার জমিটা আনার জন্য আপনি কি করতে পারেন? এক হচ্ছে আপনি আমার সাথে একটা সালিশ করতে পারেন, আপনি উকিলের কাছে যেতে পারেন, কোর্ট কাচারি করতে পারেন। তো ইন্ডিয়া বাংলাদেশের সাথে এইভাবে না, যে ইন্ডিয়া বাংলাদেশকে ওই ধাক্কা দেওয়া, ধমক দেওয়া, বিভিন্ন ভাবে বাংলাদেশকে আনস্টেবল করে যে আসো, তোমাদের প্রভু আমরা বা তোমাদের লর্ড আমরা, তোমরা আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী তোমরা চলবা, এর বাইরে তোমরা যেতে পারবা না, সুতরাং তোমাদেরকে আমি বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করব। এই চাপগুলাই হচ্ছে গত 1.5 বছরের চাপ। চাপগুলো আমরা সবাই জানি, আমি চাপের কথাগুলো নিয়ে সময় নষ্ট করব না। দেন মেজর সুমন আর একটা কথা রাইটলি বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের সামনে ইলেকশন। সো ইলেকশনে যেন একটা তাবেদারি গভর্নমেন্ট যেন আসে, বা তাবেদারি গভর্নমেন্ট না আসলেও গভর্নমেন্টকে যেন তাবেদারি ফলো করতে হতে পারে, তাকে যেন ইন্ডিয়ার প্রতি যেন লয়াল থাকে, এই জিনিসগুলো তৈরি করার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে একটা চাপ দিচ্ছে। এখন আসি আমাদের জনগণের মুখটা খুলে যাওয়ার পরে শহীদ হাদির যে বক্তব্যগুলো, শহীদ হাদি আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন, এবং উনি দেশপ্রেমের একটা অনড় দৃষ্টান্ত। সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে বাংলাদেশ সরকারের প্রতি আমি আমার ধন্যবাদ জানাই যে শহীদ হাদির লাশটা বা মরদেহটা দাফন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এটা ওনাকে একটা মর্যাদা দেওয়া হয়েছে। বাট এটার একটা কাউন্টার প্রোডাক্টিভটা যদি আমি একটু অ্যাসেস করে বলার চেষ্টা করি, শহীদ হাদি হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে বা ইন্ডিয়ার বিরুদ্ধে সে সোচ্চার হয়ে শহীদ হাদি বিভিন্ন কথা বলেছে। যেহেতু তাকে জাতীয় একটা মর্যাদা, এরকম একটা মর্যাদাপূর্ণ একটা জায়গায় তাকে দেওয়া হলো, সুতরাং এটাও ইন্ডিয়ার জন্য একটা বড় আঘাত। ইন্ডিয়া চিন্তা করতেছে যে না, তাহলে যারা বাংলাদেশে আমার এগেনস্টে যারা কথা বলে, যারা আমাদের স্বার্থ বিপরীতে যারা কথা বলে, তাদেরকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে, বাংলাদেশে তাদেরকে তো সম্মান দেওয়া হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে যেভাবে পারি আমি বাংলাদেশকে যদি একটু ছোটখাটো করতে পারি, তাহলে তো মানুষ আর কথা বলবে না। সো দিস ইজ দি ওভারঅল প্রেক্ষাপট। এখন আমরা দ্বিতীয় অংশে আপনি যেটা বললেন যে যুদ্ধের সাথে জড়াবে কিনা, এটা অনেক বড় আলোচনা। তার আগে আপনি ইন্ডিয়ার স্বার্থটা যদি আমরা একটু যাই, আপনি যদি একটু অ্যালাউ করেন, আমি একটা পাওয়ার পয়েন্ট পাঠিয়েছিলাম আপনার কাছে, আপনি যদি একটু ফ্ল্যাশ করেন কাইন্ডলি। আমরা এইখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে বাম সাইডের স্লাইড, অর্থাৎ দর্শকদের বামের স্লাইডে যদি যাই, এটা হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা জেনারেল একটা ম্যাপ। সেই ম্যাপের ভিতরে আপনি দেখেন যে শিয়ালদহ থেকে আপনার চিকেন নেক হয়ে গুয়াহাটি হয়ে আগরতলা পর্যন্ত যেতে গেলে তাদেরকে 1400 কিলোমিটার ট্রাভেল করা লাগে। এবং সেইটা ধীরে ধীরে সেই জিনিসটা আওয়ামী লীগ আমলে 15 বছরে সেটা ক্যালকাটা টু ঢাকা টু আগরতলা সেটা মাত্র 440 কিলোমিটার তারা মাত্র আসলো, অর্থাৎ প্রায় দেখা গেল 1000 কিলোমিটার ডিস্টেন্স তারা কমায় নিয়ে আসলো। তো এত বড় একটা স্বার্থ ইন্ডিয়ার, এত বড় একটা স্বার্থ যখন ইন্ডিয়া পেয়ে গেল হাসিনার কাছ থেকে, হাসিনা যখন ফল হয়ে গেল, তখন স্বাভাবিক কারণে তো ইন্ডিয়া বাংলাদেশে চাবে যে আমি আবার আগের জায়গায় আমি ফিরে যাই। আমরা যদি সেকেন্ড স্লাইডে যাই, তাহলে দেখবেন যে রেলওয়ে ট্রানজিট গুলা কিরকম ছিল। আমরা জাস্ট ইন্ডিয়ার স্বার্থগুলো আমরা এখানে দেখতে যাচ্ছি যে কিভাবে হাসিনা বলছে যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া তা আজীবন স্মরণ রাখবে। এখানে আমি আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন দিতে চাই, ইন্ডিয়াকে যা দিয়েছি
এটা কি আপনার মানে এটা কি তার নিজস্ব বাবার সম্পত্তি? বাংলাদেশ তো আমার, বাংলাদেশ তো আপনার, বাংলাদেশ আমাদের 18 বা 16 কোটি জনগণের। এটা তো হাসিনার না যে হাসিনা দিয়ে দিবে। হাসিনা তো এখানকার জমিদার ছিল না যে হাসিনা দিয়ে দিবে। তো ইন্ডিয়াকে যেভাবে সে দিয়েছে, আপনি দেখেন যে রেলওয়ে ট্রানজিট, পরের স্লাইডে দেখেন যে সবুজ বাংলার ভিতর দিয়ে কিভাবে একটার পর একটা রোড এবং রেলওয়ে এবং রিভার নেটওয়ার্ক তৈরি হয়েছে। সো দিস ইজ অ্যানাদার ওয়ান। এইটার প্রেক্ষিতে আমি আর একটু ব্যাকগ্রাউন্ডে যাই। 21 তারিখে পরের স্লাইডে যদি একটু যান কাইন্ডলি ভাই। পাকিস্তানের ডন পত্রিকাতে গত 21 তারিখে এই কার্টুনটা ছাপা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়াকে এত কিছু দেওয়ার পরে, হাসিনার তথাকথিত এত কিছু দেওয়ার পরে যখন বাংলাদেশিদের চোখ খুলে গেল, যখন বাংলাদেশিরা 24 আগস্টের পরে যখন বাংলাদেশিরা যখন তাদের চোখ খুলে গেল, তখন তারা এই বাংলাদেশের অ্যাকুরেট পিকচারটা তারা দেখালো। এবং এই পিকচারের উপরে অনেকগুলো কমেন্ট আছে, কমেন্ট আমি এখানে যেতে চাই না। সো একই সাথে ইন্ডিয়া, আমি আগে বলেছি যে ইন্ডিয়া পাকিস্তানের কাছে একটা মাইর খেলো অপারেশন সিন্দুরে। দেন পাকিস্তানে পরের স্লাইড একটু দেখেন কাইন্ডলি। পাকিস্তানের রুলিং পার্টির সাইদ উসমান উনি একটা কমেন্ট করেছেন। সেই কমেন্ট বলছে, মিসাইলস আর নট ফার অ্যাওয়ে। পাকিস্তান লিডার ইনভোকস ইন্ডিয়া ওভার বাংলাদেশ সভরেন্টি। এখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান কিছু হলেও বাংলাদেশের প্রতি একটা লিনিয়েন্সি বা বাংলাদেশের ডিফেন্সের প্রতি বাংলাদেশের একটা সাপোর্ট সেটা শো করছে। তো এই শোটার কারণে দেখা যাচ্ছে এইটাও ইন্ডিয়ার হয়তো একটা গাত্রদাহ হতে পারে। তো ওভারঅল এই সিচুয়েশনের কারণে আজকের এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। জি, আমার মনে হয় আপনি একটু পানি খেয়ে নেন ফয়সাল ভাই, ফেরদৌস ভাই। আমার মনে হয় আপনার একটু ইচিং হচ্ছে গলায়, আপনি একটু পানি খেয়ে নিলে আমার মনে হয় ভালো হবে। জি, সরি আমি একটু ঠান্ডায় সাফার করছিলাম। না বুঝতে পারছি। জি, জি, তো চিকেন নেকের বিষয়টা যদি জি, এখন আমরা মানে ইন্ডিয়ার স্বার্থতে, মেন স্বার্থটাতে আমরা এখন যাব, সেটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেকদিন ধরে এটা আলোচনার বিষয়। এটা এখন নতুন ভাবে আসছে, এখন নতুন ভাবে সবাই চিকেন নেক বলে। বাট এটা আমাদের মিলিটারি ডক্ট্রিনে আমাদেরকে এটা পড়ানো হতো। শিলিগুড়ি করিডোর আমরা জানি যেটা 22 কিলোমিটার চওড়া। এটা আমাদের পঞ্চগড়ের উপর দিয়ে গিয়েছে, যেটা ইন্ডিয়ার ইস্ট এবং ওয়েস্টকে কানেক্ট করেছে। আমি আগে যে ছবিগুলো দেখিয়েছিলাম, যেখানে ইন্ডিয়ার এই পার থেকে ওই পারে যেতে ইন্ডিয়াকে 1400 কিলোমিটার ট্রাভেল করা লাগে, এই 1400 কিলোমিটার ট্রাভেলের একটা লম্বা রাস্তা হচ্ছে গিয়া ওই আমাদের চিকেন নেকের ভিতর দিয়ে। এবং স্লাইডে যদি আমাদের দর্শকরা যদি দেখেন, এই যে জায়গাটা, এই জায়গাতে 4টা দেশের উপস্থিতি, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এবং ভুটান, এবং চায়না খুব কাছে। চায়নার সাথে ইন্ডিয়া বরাবরই তার একটা শত্রুতামূলক একটা সিচুয়েশন বরাবরই ছিল। এবং অরুণাচলে চায়না বেশ কয়েকবার ইন্ডিয়ার অনেকগুলো জায়গা দখল করে নিয়েছে। তো আপনি যদি দেখেন যে এই শিলিগুড়ি করিডোরটা এমন ভাবে, যদি চায়না যদি এখানে কোনোভাবে হস্তক্ষেপ করে, বা নেপাল, ভুটান এবং বাংলাদেশ যদি জয়েন্টলি যদি এই জায়গাতে কোনো রকমের কোলাবোরেট করে, ইভেন বাংলাদেশও যদি এখানে কোনো কিছু করে, তাইলে ইন্ডিয়ার এই যে ইস্ট টু ওয়েস্টের যে মুভমেন্টটা, এই মুভমেন্ট এখানে সিভার বা কাট অফ হয়ে যাবে। তো এইটা যেন কাট অফ হইতে না পারে, এই জন্য কিন্তু হাসিনার ওই 15 বছরে ইন্ডিয়াকে যা দিয়েছি সেই দেওয়ার মাধ্যমে, আগের স্লাইডে যেগুলো দেখালাম, যে ভিতর দিয়ে অনেকগুলা রাস্তা, পোর্ট, তারপরে রিভার রুট, রেল রুট, এগুলো তো ইন্ডিয়া তৈরি করে নিয়েছে। হাউএভার এই জিনিসটার কারণে আপনার ইন্ডিয়ার হচ্ছে গাত্রদাহ। রিসেন্টলি যখন আমাদের এনসিপির মিস্টার হাসনাত যখন উনি বললেন যে প্রয়োজন হলে 7 সিস্টারকে কাট অফ করে দেওয়া হবে, এটা তখন আলটিমেটলি ইন্ডিয়ার ভিতরে আরো ইন্ডিয়ার সমস্যা তৈরি করলো। ইন্ডিয়ান জনগণরা ওরা চিন্তা করতেছে যে হয়তো বাংলাদেশ এই ধরনের কোন রকমের চিন্তা করতেছে, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশ, আমরা তো পিসফুল, উই আর পিস লাভিং কান্ট্রি। আমরা বাংলাদেশ, মানে আমার মনে হয় যে পৃথিবীর ভিতরে সবচেয়ে যদি আদর্শ মডেল টাইপের যদি কোনো নেশন থাকে, দ্যাট ইজ উই। আমরা একমাত্র দেশ যারা আমরা আমাদের নিজেদের দেশকে আমরা স্বাধীন করেছি এই মডার্ন প্রেক্ষাপটে। গত 50-60 বছরের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে নাই ভিয়েতনাম ছাড়া।
এই একটা দেশ যে দেশের ভিতরে মানুষ এত স্ট্রাগলের পরে আমরা বেঁচে থাকি। আর আমাদের তো এত দরকার নাই যে আমরা ইন্ডিয়াকে 2 ভাগে ভাগ করে নিব বা ইন্ডিয়ার কোনো কিছু আমরা দখল করব। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার তো ওই ধরনের দখলের কোনো কিছু। এখানে আবেগের চেয়ে বাস্তবতা বোঝা বেশি জরুরি, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ভুল বোঝাবুঝির মূল্য অনেক বড়। এই পরিস্থিতিতে একটা বিষয় মনে রাখা দরকার, যুদ্ধে কেউই চায় না, কিন্তু শক্তি দেখাতে সবাই চায়। ইতিহাস আমাদের একটা জিনিস শেখায়, যুদ্ধের আগে শব্দ হয় বেশি, কিন্তু সিদ্ধান্ত আসে অনেক পরে। একেবারে উইদিন 40 কিলোমিটার্স এর ভিতরে 3টা জায়গাতে তারা হচ্ছে 3টা নতুন গ্যারিসন তৈরি করেছে। গ্যারিসন বলতে দুর্গ বা বলা যায় সোজা বাংলা কথায় যে ক্যান্টনমেন্ট টাইপ বেস তৈরি করেছে তারা, এবং তাদের মিলিটারি মুভমেন্ট গুলা তারা এখানে করছে। তো এইটার একটা কারণ ইন্ডিয়া এটা মনে করতে পারে যে হয়তো বাংলাদেশের মধ্যে এরকম কোনো একটা কিছু হলো কিনা, বা হয়তো ইন্ডিয়ার সামনে একটা ইলেকশন আছে, সেই ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে তারা হয়তো মানে তাদের পলিটিক্যাল ক্যাম্পেইনের পার্ট হিসেবে তারা এই জায়গাটাকে স্ট্রেনথেন বা ডিফেন্ডেড করার জন্য তারা হয়তো এখানে এই ধরনের ফোর্স মোবিলাইজেশন তারা করছে। এখন আমি লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আসলে কি বাংলাদেশকে ইন্ডিয়া ক্যাপচার করতে আসবে বা ইন্ডিয়া বাংলাদেশকে কোন রকমের অ্যাটাক করবে? এইটা হচ্ছে আমাদের মূল কথাটা আজকের আলোচনায়, যেটা আমি প্রেক্ষাপটের পিছন দিয়ে এসে এই পর্যন্ত আসলাম। 1947 থেকে যদি আমরা ইন্ডিয়ার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়া এমন একটা আর্মি পালে বা ইন্ডিয়ান আর্মির এমন একটা ডক্ট্রিন, যে আর্মি এখন পর্যন্ত কোনো ইনভেশনে যায় নাই। ইন্ডিয়ান আর্মি নিজের থেকে মাথা আগায় দিয়ে তারা কখনো কোনো লড়াই তারা করে নাই। যে আর্মিতে বিভিন্ন রকমের বিভিন্ন কাস্টের বিভিন্ন জাতের লোক আছে, যে আর্মিকে যে বলা হয় একটা হেটেরোজেনিয়াস আর্মি, সে আর্মির পক্ষে এরকম একটা হোমোলোগাস, অর্থাৎ বাংলাদেশ একটা হোমোলোগাস আর্মি, এই হোমোলোগাস একটা স্টেটকে দখল করা বা কোনো একটা অংশ নেওয়া আদৌ কোনোভাবে সম্ভব না। ইন্ডিয়া যেটা চেষ্টা করতে পারে সেটা হলো যে একটা লিমিটেড অফেন্সিভ করতে পারে, কোন একটা জায়গায় তারা স্ট্রাইক করতে পারে, কোন একটা জায়গায় স্ট্রাইক করে তারা কোনোভাবে ওই জায়গাটুকু হয়তো তারা দখল দিল, যেন বাংলাদেশকে বেটার কোন একটা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে তারা আনতে পারে। এটা নিয়ে আমরা পরের প্রেক্ষাপটে আলোচনা করব, আমরা পরের স্লাইডটা পরে আমরা দেখাবো। আমি এই পর্যন্তই আপাতত বলে রাখলাম। আমার মনে হয় যে এরপরে ইন্ডিয়ান মিলিটারি ছাড়া নন মিলিটারি কি কি মুভ করতে পারে বা কি কি ঝামেলা করতে পারে, হয়তো মেজর সুমন স্যার এটার ব্যাপারে আমার থেকে বেটার বলতে পারবেন। লং টাইম পাকিস্তানের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন বন্ধ করা ছিল, বা খুব একটা মানে স্বাস্থ্যকর একটা সম্পর্ক ছিল না, সেটাকে ডেভেলপ করছে। একই সাথে টার্কির সাথে একটা ডেভেলপ হয়েছে, আমেরিকার সাথে তো চলছেই। সো আমার মনে হয় যে বাংলাদেশ আমরা বন্ধুহীন না, এবং আমাদের যথেষ্ট সাপোর্ট আছে ইন্টারন্যাশনাল বিভিন্ন নেশনস গুলোর কাছ থেকে। জাতিসংঘের মহাসচিব উনি বাংলাদেশ ঘুরে গেছেন। সেই ক্ষেত্রে আমি কোনো রকমেরই আমি ওই ধরনের কোনো ইয়ে দেখি না যে আমরা বন্ধুহীন ভাবে আমরা একটা যুদ্ধে জড়াই করব এবং আমাদের কোনো বন্ধু থাকবে না। একটা মিলিটারি ক্যাম্পেইন যখন শুরু করা হয়, মিলিটারি ক্যাম্পেইন আমরা যেটাকে মিলিটারি ভাষায় ক্যাম্পেইন প্ল্যানিং বলি, ক্যাম্পেইন প্ল্যানিং এর আগে একটা দেশ যখন একটা দেশের সাথে কোন রকমের অফেন্সিভে জড়ায়, তার আগে সে তার স্ট্রেংথ এন্ড উইকনেস সে বের করে। তো স্ট্রেংথ এবং উইকনেস শুধুমাত্র আর্মির সাইজ বা আর্মির মাসল কত মোটা সেটা দিয়ে মিলিটারি স্ট্যান্ডস গুলা বা সুতার যে পাকানো দড়ি যেটা স্ট্যান্ডস বলা হয়, সেটা শুধুমাত্র ওইটার মাধ্যমে না। এটার সাথে আপনি যদি দেখেন তাহলে সেটা তার ডিপ্লোমেসি, তার ইকোনমি, তার মোরাল সাপোর্ট, তার জনগণের সাপোর্টটা কেমন, জনগণ কি চাচ্ছে, এবং একই সাথে ইন্টারন্যাশনাল কি কি সাপোর্ট সেই দেশটা পাবে, বা আমি যে দেশটাকে অ্যাটাক করব সেই দেশটা আমি কতটুকু পাবো। আপনি যদি আসেন ফার্স্টে ইন্ডিয়ান আসে, আমরা ইন্ডিয়ান মোরাল এই মুহূর্তে ইজ ভেরি লো। ক্যালকাটাতে আমাদের প্যারাসিটামল নেওয়ার জন্য ক্যালকাটায় আমাদের রোগীরা যাচ্ছে না, দে আর গোয়িং টু চায়না। সো ক্যালকাটাতে আমাদের যে মেডিকেল যে ট্যুরিজম যেটা ছিল, বা ক্যালকাটাতে আমাদের যে তথাকথিত ডাক্তারের জন্য যাওয়া যেত লাগতো, সেই জিনিসটা এখন ক্যালকাটাতে আর যাওয়া হয় না। সো ক্যালকাটার ইকোনমি, এটা তো আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে দেখতেছি যে ক্যালকাটার ইকোনমি অলমোস্ট ভেঙে গেছে। ইন্ডিয়ান ক্যালকাটার যারা আছে বা পশ্চিমবঙ্গের যারা আছে, তারা বলবে যে ওয়াই টু ওয়েজ ওয়ার এগেনস্ট ইন্ডিয়া, এগেনস্ট বাংলাদেশের সাথে আমরা ফাইট করবো কেন? আমার তো ব্যবসা এমনি পড়ে গেছে ভাই, বাংলাদেশকে তো ধরে ধরে ভাই দাদা করে ডেকে ডেকে আমার দেশে নিয়ে আসা উচিত।
সো দিস ইজ ওয়ান অপশন। ইন্ডিয়ার অন্যান্য স্টেট গুলোর কথা বাদ দিলাম, কিছু কিছু দেশ তো স্টেট তো আছে তারা খাবারই খেতে পারে না, তাদের স্বাস্থ্যকর কোনো একটা টয়লেট নাই, তাদের কোনো ওয়াটার ফ্যাসিলিটি নাই। এই সবকিছু বাদ দিয়ে এত বড় একটা ইকোনমির দেশ, তারা অলরেডি পাকিস্তানের সাথে অপারেশন সিন্দুরে তাদের একটা বিশাল লজ্জা হয়েছে। এত কিছুর পরেও তারা কোন আক্কেলে তারা বাংলাদেশের সাথে তারা লড়াই করবে? আমি এটা কোনোভাবে আমি যুক্ত দেখি না। কিন্তু এটা আমাদের মানে যখন আমরা মিলিটারি ক্যাম্পেইন করলাম, ফার্স্ট পয়েন্ট এটাতে আমরা গেলাম। দেন আসি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে কিন্তু এটা সত্যি কথা স্বীকার করে নিতে হবে যে উই হ্যাভ ডক্টর ইউনূস, আমাদের একটা গর্ব আছে, এবং ডক্টর ইউনূসের কারণে কিন্তু আমরা গত এতদিন ধরে মানে প্রায় 1.5 বছর ধরে আমরা কিন্তু টিকে আছি। বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু কাতুকুতু বলেন বা বিভিন্নভাবে এজিটেট করা বলেন, ডিস্টার্ব করা বলেন, বাংলাদেশকে করা হয়েছে হাসিনা পড়ে যাওয়ার পরে। বাট ডক্টর ইউনূস উনি কিন্তু এখন পর্যন্ত হালটা ধরে রেখে বাংলাদেশটাকে কিন্তু স্টেবল করে উনি রেখেছেন, হোয়াট এভার মেবি। এত মানে আমরা ডিটেলসে আমরা যদি না যাই, আমি উপর দিয়ে আমি মোটা দাগে বললাম। ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু যেটা আছে ইন্টারন্যাশনালি, এবং ডক্টর ইউনূসের যে ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, ডক্টর ইউনূসের যে যোগাযোগ গুলো আছে, এবং বাংলাদেশ আমরা ওভারঅলি আমরা তো ইউ হ্যাভ এ ভেরি গুড ফ্রেন্ডস, চায়নার সাথে আমাদের গুড ফ্রেন্ডশিপ। পাকিস্তান তারা তো অলরেডি মানে পাকিস্তান তারা তো তাদের অতীত নিয়ে তারা দুঃখিত, তারা অনুশোচনা করে, কিন্তু পাকিস্তান তো দে আর এ গুড ফ্রেন্ড নাও। পাকিস্তান আমাদের একটা বর্তমান একটা ভালো বন্ধু। দেন টার্কি। সো বাংলাদেশ কোনোভাবে আমার মনে হয় যে সেকেন্ড ইয়ারতে যাবে না। সো ইন্ডিয়ার যদি আপনি মিলিটারি ক্যাম্পেইন প্ল্যানিং এর যদি সেকেন্ড অপশনে যান, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, এটা তো বলে দিলাম। ইন্ডিয়ান জনগণের সাপোর্ট যেটা, সেটাও বলে দিলাম। দেন আপনি আসেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে সাপোর্ট গুলো আছে, যে বিভিন্ন বন্ধু রাষ্ট্র, সেটা। তো এটার প্রেক্ষিতে আমার মনে হয় যে ইন্ডিয়া এই ধরনের কোনো বড় ভেঞ্চারে ইন্ডিয়া যাবে না। হাউএভার যদি ইন্ডিয়া কখনো যায়, আমার মনে হয় বাংলাদেশের সাহসী জনগণ অ্যালং উইথ বাংলাদেশ সেনাবাহিনী ইজ ক্যাপাবল টু হ্যান্ডেল ইন্ডিয়া। বাংলাদেশ সেনাবাহিনী যেমন বর্ডারে তো আমরা দেখি যে ভারতের কিছু আগ্রাসন, টুপিটাকে আগ্রাসনে বাংলাদেশের কৃষক তার কাস্তে নিয়ে চলে যায় যে বিজিবির সাথে পাহারা দিবে বর্ডার। তো সেই জায়গাটায় আমাদের যে দেশপ্রেমের যে সাহসিকতা, সেটি অনন্য। বিশেষ করে ইন্ডিয়ান ইস্যুতে তো আমার মনে হয় যে বিষয়টা অনেক বেশি শক্তিশালী। আমি একটু সুমন ভাইয়ের কাছে আসতে চাই। মেজর সুমন, ধরেন বর্তমানে যে বিষয়টা আমি বলছিলাম সেটি রিপিট করছি, যে ধরেন তার আগে একটু বলি যে ইন্ডিয়াতে ধরেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলমানদের উপরে নানা অত্যাচার করে, নানা ধরনের ফেরোসাস ঘটনার ঘটে, হত্যা করে, পুড়িয়ে মারে, নানা রকমের বিষয় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা টেলিভিশনে আমরা দেখেছি। বাংলাদেশে হয়তো এটার প্রতিক্রিয়ায় একটা মিছিল হয় বা একটা ছোটখাটো একটা প্রতিবাদ সভা হয়, এতটুকু। কিন্তু এই যে ধরেন দীপু দাসের যেই মানে তাকে টর্চার করা বা তাকে পুড়িয়ে মারার ঘটনায় ইন্ডিয়ার যে রিয়াকশন, এবং অবশ্যই আমরা এই জাতীয় মানে হত্যা বা এই জাতীয় কার্যক্রম আমরা পছন্দ করি না, মানে আমরা কখনোই সমর্থন করি না। বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এবং আপনি যদি দেখেন যে রাতে হাদির মৃত্যু সংবাদ এলো, যে রাতে প্রথম আলো, ডেইলি স্টার সহ আরো বেশ কিছু স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটলো, সেই একই রাতে কিন্তু এই ঘটনাটা ঘটানো হলো। এটার সাথে আপনি অন্য কোনো কিছু স্মেল করেন কিনা? পাশাপাশি বাংলাদেশে প্রায় 4-5 জন জেনারেল এখন ইন্ডিয়াতে আছে, যারা বাংলাদেশের সামরিক যেই স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো, বাংলাদেশ সম্পর্কে গোপন যেই সামরিক তথ্যগুলো তারা জানে। তো সেই জায়গাটায় আপনি কোনো ঝুঁকি দেখছেন কিনা, বা যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয় সেক্ষেত্রে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে, একটু যদি সংক্ষেপে বলেন এই 3টা বিষয়। জি, এখন আপনি যেই রিলেশনটা ড্র করছেন, আমার মনে হয় আমাদের দর্শকরা সেই জিনিসটা নিজে থেকে বুঝতে পারবেন আমি বলি কি না বলি। প্রথম কথা, আপনি বলছেন যে দীপু দাসের উপরে যেই তাকে হত্যাটা যেভাবে করা হয়েছে, সেই তার কারণে পরবর্তীতে ইন্ডিয়ার ভিতরে লোকজন উস্কায় দেওয়া, ভারতের মোদির লোকজন, উগ্রবাদীরা সেটা নিয়ে চিল্লাবিল্লা করতেছে। এই যে করতেছে অ্যাকশনটা, সেটার জন্য তাদের দরকার ছিল একজন দীপু দাসকে ওইভাবে হত্যা করা। আমি যদি কথাটা এইভাবে বলি, আমাদের শহীদ হাদির উপর যে আক্রমণ হয়েছে, এবং যখন হাদির
লাশটা সিঙ্গাপুর থেকে যেদিন আসলো এবং তার যখন জানাজা হবে, সেই সময়টাতে আরো কিছু জিনিস পরিকল্পিতভাবে ভারত বা ভারতের সাথে সংশ্লিষ্ট যারা, তারা সেই জিনিসটা করছে। সেটা একটা পরিকল্পনার অংশ, যাতে সেটা নিয়ে তারা তাদের দেশে চিৎকার চেঁচামেচি করতে পারে। আমরা বাংলাদেশে আমরা সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর নিপীড়ন চালাই, নৃশংসভাবে তাদের হত্যা করে এই কথা বলতে পারে। এবং আপনি যদি দেখেন এলাকাটা যেখানে দীপু দাসকে হত্যা করা হয়েছে, সেটা হচ্ছে ভারত সীমান্তের কাছাকাছি মানসিংহে। এবং এই জায়গাতে আমরা জানি, অনেক সময় দেখছি যে আমাদের যত, বিশেষ করে পতিত আওয়ামী লীগ এবং আমাদের যে জেনারেল যারা পালাই গেছেন ইন্ডিয়াতে, সবাই ওই রাস্তাতে হালুয়াঘাটের দিক থেকে ময়মনসিং থেকে পালাই গেছেন। তার মানে ওখানে বা ভারতীয় গোয়েন্দারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। তো আমার হিসাবে তারা, এটা কোনো সাধারণ ঘটনা, এটা একটা ভারতের পরিকল্পনার অংশ, যে তারা একজন, এবং এটা তো আমরা জানি যে সেই ক্ষেত্রে কোনো ব্ল্যাসফেমি বা ধর্মের অবমাননার কোনো ব্যাপার ছিল না। তাকে পরিকল্পিতভাবে লোকজন হত্যা করছে, এবং সেখানে কিভাবে ইনভলভ ছিল এটা আমরা ধরে নিতে পারি। এখন বাংলাদেশের কিছু লোক, ধরেন 10টা জেনারেল ওখানে গিয়ে যদি আমি মনে করি আছে, অ্যাকচুয়ালি আমরা একটু খোঁজ নিলে আমি জানি না এটা কতটুকু বাইরে আসছে। আমরা যে জেনারেল বা যাদের কথা বলি, তাদের মধ্যে আসলে কি কেউ এখন ভারতে আছে? আপনারা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেন। আমাদের যদি এনএসআই এবং ডিজিএফআই শক্তিশালী থাকতো, তারা কিন্তু বের করে ফেলতে পারতো যে 6 মাস আগেই তারা কিন্তু সম্ভবত কেউ আর ভারতে নাই, তারা আরো সিকিউর কোনো জায়গায় চলে গেছে। বাট আছে কারা? আপনি চিন্তা করেন, এই যে সিটিসির মনিরুল, তারপরে হাসিনা নিজে, তারপর আওয়ামী লীগের সেই সমস্ত জারদ সন্তান, নানক, তার মির্জা আজম, শেখ সেলিম, তারা তো সবাই ভারতে বসে আছে, এবং যত আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য সেগুলো হাসিনার কাছেও আছে, হাসিনা নিয়ে গেছে। তো সেখান থেকে তারা সেগুলো পাইতেছে। তো সেগুলা পাওয়ার পরেও সেটা আমাদের জন্য অবশ্যই ঝুঁকি, যে কারণে আমরা সবসময় বলতেছিলাম যে তাদেরকে, হাসিনার ব্যাপারে ভারত জিদ ধরে থাকলে ও ভারতে পচুক, সেটা আমি সবসময় বলি, বাট বাকিদেরকে ফেরত আনাটা জরুরি। আর সেই সব তথ্য সহ আমি মনে করব, হ্যাঁ, ভারতের ক্যাপাবিলিটি আছে যে একটা সার্জিক্যাল স্ট্রাইক করার। মানে ধরেন আমার কাছে একটা অস্ত্র আছে, তাতে গুলি আছে, আমি ইচ্ছা করলে গুলি করতে পারি। বাট করবো কিনা সেটা করবার আগে আমাকে কিন্তু অনেক জিনিস চিন্তা করে ফেলতে হবে, যে আমি কি একটা আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করব, কারো উপরে গুলি করব, কাউকে হত্যা করব, তার আফটার এফেক্টটা কি হবে। তো ভারতের অতটুকু বুদ্ধি আছে। বড় কথা, ভারতের বুদ্ধির থেকে বেশি ভয় আছে। সে জানে 1965 যুদ্ধ, দেন 1971 আমাদের স্বাধীনতা যুদ্ধ, প্রতিটা ক্ষেত্রে এই আমাদের সেনাবাহিনী তাদের থেকে অনেক অনেক সুপিরিয়ার ছিল, সেটা সে জানে। তো এখন ভারত যদি সেই কাজটা না করে বা করতে, সার্জিক্যাল স্ট্রাইক পসিবল, যদি তার মধ্যে, মনে রাখবেন ভারতেও কিন্তু ইলেকশন সমাগত, তাকেও একটা পজিশন নিতে হবে, তাকে দেখাতে হবে বাংলাদেশ একটা জঙ্গি দেশ, সেই মতন তাকে কাজ করতে হবে। দেখেন শহীদ হাতিকে তারা কলঙ্কিত করবার জন্য ভারতীয় মিডিয়া কত কত অপপ্রচার চালাচ্ছে এখনো, তারা বাংলাদেশকে জঙ্গি তকমা দিতে চাবে। সেই সব যেটা আছে তার বাদে যদি সার্জিক্যাল স্ট্রাইক করে কোনো লিমিটেড গেইন করতে চায়, চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে একটু একটু মনে হয় তাদের চিন্তার আছে। আর যেটা একটু মেজর ফেরদৌস আমার স্নেহ জন্য সুন্দর করে বুঝায় বলতে জিনিসটা, এই যে আমাদের মিত্রদের ইতিহাস বলছে বড় দেশগুলো সরাসরি যুদ্ধে যাওয়ার আগে অনেক অস্ত্র খেলা খেলে। এখানে কি তেমন কিছু ঘটবে? ভাই, আমি কিন্তু ধরেন ফৌজে, মিলিটারিতে আমাকে একটা জিনিস শিখাইছে, সেটা হচ্ছে কি, আমার দুইটা জিনিস বলা যাবে না। আমি ভাবছিলাম আর আমি চেষ্টা করছিলাম, বলতে হবে, কারণ আমি ভেবে যদি সেটা এক্সিকিউট না করতে পারি, বা আমি চেষ্টা করে সেটা যদি রেজাল্ট না আনতে পারি, দেন আই এম জিরো। আমাদেরকে আর্মিতে ফ্রি, তোর মনে আছে তাই তো, তোমার মনে আছে তো, তাই না? আমাদেরকে এই জিনিসটা শেখানো হয় যে আমি যা করবো সেটা রেজাল্ট আনতে হবে, আমার কোনো অজুহাত বলা যাবে না যে আমি চেষ্টা করছিলাম বা আমি চিন্তা করছিলাম। তো এই যে এত আলাপ চলছিল, চায়নার সাথে এত ঘনিষ্ঠভাবে আমরা কিছু জিনিসের সহযোগিতার জায়গায় যাচ্ছিলাম, অন্যান্য দেশগুলোর সাথে আমরা যাচ্ছিলাম, সেই জায়গায় কিন্তু আমাদেরকে দেখতে হবে রেজাল্ট আমরা আনতে পারছি কিনা, কি কোনো কি রেজাল্ট আসছে। এবং
এই দেশ আমার মিত্র, এই দেশ আমাকে বলছে, বা আজকে পাকিস্তান এটা বলছে, চায়না এটা বলছে যে আমরা তাদের ভাই, আমাদের পাশে দাঁড়াবে, তারাও কিন্তু এই সময়ে তাদের স্বার্থটা প্রথমে চিন্তা করবে। এটা এটা আমাদেরকে ফ্রাস্ট্রেটিং না, বাট এটাই সত্য। প্রতিটা দেশ তার নিজের স্বার্থ প্রথমে দেখবে। এবং আপনারা জানেন চায়না হচ্ছে এমন একটা জিনিস, সে কখনো মিলিটারিলি কোনো দেশে বা কোথাও ইনভলভ হতে চায় না, তার কাছে চিন্তা হলো ইকোনমি। তো আমাদেরকে তাহলে চিন্তা করলাম, চেষ্টা করলাম, এখন রেজাল্টটা কিভাবে আনতে হবে আমাদেরকে অবশ্যই, এবং আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি নাও পারে, তারা অন্তত পথটা ওপেন করে দিয়ে যাবেন আমাদের নির্বাচিত সরকারের জন্য, যারা এই দেশগুলির সাথে আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট চুক্তি করবেন। জি, আমি 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 এই প্রসঙ্গটা যদি একটু বলি, যে ধরেন অনেকেরই একটা দাবি আছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে সৌদি আরব কিন্তু পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তিতে গেছে, যে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তান তার সর্বশক্তি দিয়ে সৌদি আরবের পাশে থাকবে। তো সৌদি আরব যদি এটা করতে পারে, আমার তো মনে হয় যে বাংলাদেশও চাইলে পাকিস্তানের সাথে বা টার্কির সাথে বা চীনের সাথে, যেহেতু ধরেন 54 বছর ধরে আমরা দেখছি যে ভারত কিভাবে বাংলাদেশকে, তাদের টার্গেটই হচ্ছে বাংলাদেশকে মানে শোষণ করা, বাংলাদেশের কাছ থেকে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়া, তাদের আধিপত্য প্রতিষ্ঠা করা। এবং জি, তো সেই জায়গাটায় ধরেন রাজনৈতিক সরকার কতটুকু পারবে আমার সন্দেহ আছে। এটা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরই তো আমরা এই দায়িত্ব, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপর কাছে ভাই 1.5 মাস সময় আছে। তাদেরকে আমরা আগে থেকে সেই জিনিসটা সাজেস্ট করতেছিলাম, 1.5 মাস সময় ছিল, তারা সেটা করতে পারেন কিনা। আমি যদি করতে পারেন, আমি 2 হাত তুলে তাদেরকে অভিনন্দন জানাবো। এখন একটা জিনিস বলি ভাই, সমস্যাটা আরো কোথায় আসতেছে। আমাদের, আপনি শুনতে পাচ্ছেন কনক ভাই? জি, শুনতে পাচ্ছি ভাই। জি জি। এখন যেটা হচ্ছে কি, যদি আপনি বলছেন পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে, চায়নার সাথে অথবা মালয়েশিয়ার সাথে আমরা যদি সেই ধরনের কোনো চুক্তিতে যাই, প্রথমে সেটার ব্যাপারে প্রশ্ন তুলবে এবং জনমত অন্য খাতে নেওয়ার চেষ্টা করবে কে? প্রথম আলো, ডেইলি স্টার। তারা বলবে আমাদের পাশে তো বৃহৎ শক্তির দেশ ইন্ডিয়া, ভারত আছে, ভারতকে আমরা সাথে নেই, বরঞ্চ তাহলে ভারতকে আমরা না রাগাই। ভারত হচ্ছে একটা লায়ন, ঘুমন্ত লায়ন, তাকে কেন আমরা খোঁচা দিব? তাহলে তো আমাদের চুক্তি করার দরকার হয় না। প্রথম আলো, ডেইলি স্টার, সেই কারণেই প্রথম আলো, ডেইলি স্টারের সম্পাদক, মালিক, তারা নিরাপত্তা পাবেন, গানম্যান পাবেন। আর যখন এই একই জিনিস আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন, সে তার চ্যানেলে বলবে বা ইউটিউবে বলবে, একই জিনিস কিন্তু বলবে, কোনো উস্কানি না দিয়েই, যে পাকিস্তানের সাথে, চায়নার সাথে, সৌদি আরবের সাথে, টার্কির সাথে সম্পর্ক ভালো করো, তখন আপনারা তার বাংলা এডিশন বন্ধ করে দিবেন। এখন এগুলো হচ্ছে হঠকারী সিদ্ধান্ত। এগুলা ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি আমাদের নিজের থেকে পা কুড়াল মারবো? তো এই জায়গায় সমস্যাগুলো আছে। বাট আমি ফেরদৌস আমার স্নেহভাজন, আমি ওর থেকে, ও যে জিনিসটা হয়তো চাচ্ছে যে আমি বলি, সেটা হচ্ছে ভাই, যদি ধরেন সার্জিক্যাল স্ট্রাইক করলো কি করলো না, তার বাদে ভারত আর কি করবে আমাদেরকে? ও যেই সিনারিওটা বললো, যে যেখানে ভারত এখন ওর দম বন্ধ হয়ে আসতেছে, আমাদেরকে তার বিপরীতে গলা টিপে ধরতে চাইতেছে, যে যাতে আবার আমরা ওর দাসগিরি করি। প্রথম কথা, ভারত সেটা সরাসরি যুদ্ধ করার তোর অপশন আছে, বাট সাহস পাবে না। তো সে প্রথম জিনিস যেটা আগে থেকে, অনেক আগে থেকে করে আসছে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি এবং সেনাবাহিনীকে বা আমাদের সশস্ত্র বাহিনীকে জনগণের কাছ থেকে সরায় নিয়ে আসা, যেটা তারা সরাসরি 2009 সালের ফেব্রুয়ারিতে করছিল। তারপরে মোটামুটি হাসিনার কল্যাণে আমাদের সেনাবাহিনীর একটা অংশকে সত্যিকারের দাস বানায় রাখছিল, যারা ভারতীয় ডক্ট্রিন কিভাবে সেইটাই ফলো করে গেছে। মেজর ফেরদৌস তখন ছিল, মানে ফেরদৌস, তুমি আমাকে বলো যে আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ড, আরডক, তারা তো ডক্ট্রিন ঠিক করে। তো আরডকে আজকের এই পরিস্থিতিতে আমাদের যারা ডিসিশন মেকিং এ থাকবার কথা, তাদের ভারত সংশ্লিষ্টতা বা ভারতের সাথে তাদের সুসম্পর্ক, বছরে একবার দুবার ঘুরতে যায়, এমন কারো কি সেখানে থাকবার কথা? আমাকে বলো, জাস্ট ফ্ল্যাটলি বলো, থাকা কি বাংলাদেশ? ডেফিনেটলি এটা হবার প্রশ্নই ওঠে না। এখানে হাই অ্যালার্ট, সিকিউরিটি। বাট সমস্যা হচ্ছে আমরা সেখানে সেই রেখে দিছি। আমরা যেটা, ভারত সবসময় জানে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, যতদিন দেশপ্রেমিক, ভারতের হাজার, আমাদের থেকে 8 গুণ বেশি তাদের সশস্ত্র বাহিনীর সামর্থ্য হলো। প্রথম কথা, তারা বাংলাদেশ এগেন্সে ব্যবহার করতে পারবে না। 2 নাম্বার, যদি 2 গুণ বা 3 গুণও চেষ্টা করে, তার দেশে বসে আছে।
এই ফাজিল ডেপো এই ছেলেপেলেগুলা তারা জানেও না যে একটা মিথ্যা বিভ্রান্তি ছড়ায়, যে কেন ছড়াচ্ছে, যে বোধহয় একটা কু করার চেষ্টা করতেছে তারা বাংলাদেশের ভিতরে। এটা এই ন্যারেটিভটা কার স্বার্থ রক্ষা করে? ভারতের স্বার্থ রক্ষা করে। এই ধরনের ন্যারেটিভ গুলা তারা ছড়াচ্ছে। দেখেন, ভারত সবসময় চায় এবং চাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে দুর্বল করে রাখা। এখন আজকের এই পরিস্থিতিতে ভারতের সব থেকে বেশি চাল হচ্ছে, দেখেন ডিজিএফআই তে, আমি বলি ডিজিএফআই যে যারা আছে আমি তাদের দেশপ্রেমিক অবশ্যই শ্রদ্ধা করি, বাট একটা কোশ্চেন, 9 জন হাই র্যাঙ্কিং অফিসার ডিজিএফআই তে যারা তাদের চাকরি শেষ হওয়ার পরও চুক্তিভিত্তিক নিয়োগে কেন আছেন? 2021 সালে হাসিনার দেওয়া নিয়োগ তারা এখনো ক্যারি কেন করছেন? এটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এনএসআই তে কিসের জন্য ছাত্রলীগের নেতারা এখনো আছেন? এটা বাহিনী প্রধানদের জন্য ছাত্রলীগের নেতারা এখনো আছেন। এটা বাহিনী প্রধানদেরকে দেখতে হবে, ডিজিএফআই সংস্থা প্রধানকে, একই সাথে আমাদের সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলকে নিশ্চিত করতে হবে। আপনারা 1.5 বছরের সময় পাইলেন না এই ইন্ডিয়ার যারা আওয়ামী লীগের বা ছাত্রলীগের, তারা তো বেসিক্যালি ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য আছে। তো এই যে রাজনৈতিক শক্তি বা যারা আছে বা দ্বিধা বিভক্ত রাজনৈতিক ইন্ডিয়ান লাসপেন্সার্স পলিটিশিয়ানস, দেন আমাদের দুর্বল সেনাবাহিনী, দুর্বল গোয়েন্দা, এগুলা দিয়ে সে কি করবে? আলটিমেটলি সে যুদ্ধে জড়াবে না। সে বাংলাদেশে যেটা চাবে, ভারতীয় আধিপত্যবাদ যাতে আবার ফিরে আসে, সেই জন্য একটা সরকার যাতে ক্ষমতায় আসে, সেই সরকারকে উপরে উঠানোর জন্য মিডিয়া, সেনাবাহিনী, আমাদের অন্যান্য গোয়েন্দা সংস্থা তাদেরকে দিয়ে পুশ করাবে। এইটাই তাদের উদ্দেশ্য। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইমেজটা খারাপ করার জন্য তারা কাজ করে যাবে, আদার দেন সার্জিক্যাল স্ট্রাইক। আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা যদি আপনি বলেন সত্যিকার ভাবে, সার্জিক্যাল স্ট্রাইক মানে অল্প সময়ের জন্য তারা একটা অংশকে বাংলাদেশ থেকে একটা লিমিটেড স্কেল চালায়, বাংলাদেশকে এপার ওপার করে দিল এক পাশ। ভাই, বইয়ে কাগজে অনেক কিছু সম্ভব, সেটা সম্ভব না। বড় জিনিস হলো বাংলাদেশের যে সেনাবাহিনী, আমরা যেভাবে ডক্ট্রিনাইজড, সেক্ষেত্রে আমরা যদি জনগণকে সংশ্লিষ্ট করে সম্পৃক্ত করে আমরা সেই যুদ্ধ যাই, ইন্ডিয়া কোনোভাবে টিকতে পারবে না। দ্যাটস মাই অ্যাসেসমেন্ট। তবে সুমন ভাই, ধরেন জনগণকে সম্পৃক্ত করার কিছু নাই, জনগণ সম্পৃক্তই আছে, বরঞ্চ যাদের উপর আমরা নির্ভর করতেছি তারাই ইন্ডিয়ার দ্বারা মানে কি বলবো, ইন্ডিয়ান ট্যাবলেট খেয়ে বসে আছে। এবং ডক্টর ইউনূসের ব্যাপারে ফেরদৌস ভাই অনেক পজিটিভ কথা বললেন, আমরাও পজিটিভ ছিলাম, কিন্তু গত 15 মাসে আসলে ওনাদের যেই অথর্বনেস আমরা দেখছি আর কি, ধরেন আর্ট ডগ বলেন বা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলেন, সেখানে সব ইন্ডিয়ান আশীর্বাদ পুষ্ট লোকজন এখনো বসে আছে। তো ধরেন ইন্ডিয়ার বিরুদ্ধে যদি জনগণকে লড়াই করতে, জনগণ আগে ওগুলারে পিটায় সাহায্য করবে, তারপরে যে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে, এতটুকু আমি বুঝি আর কি। চোখ রাঙায় কোনো লাভ নাই, চোখ রাঙায় লাভ নাই। মানুষ ওই ইউনিফর্ম আর এই মেডেল, এই বন্দুক দেখে মানুষ ডরায় না, মানে এটা হচ্ছে কথা। আর আপনি যেটি বলছিলেন, আমি আসলে একটু আগে জানলাম যে ইলিয়াসের বাংলা এডিশন বাংলাদেশ থেকে তার নিবন্ধন বাতিল করা হয়েছে। এই যে ধরেন রেজওয়ানা তথ্য উপদেষ্টার এবং আসিফ নজরুল আইন উপদেষ্টার অগ্রণী ভূমিকায় এই জিনিসটা হয়েছে, এবং আমরা বলতে চাচ্ছি অতি দ্রুত এটা প্রত্যাহার করে নাও, নাহলে হাসিনা পালায় মরছে আর তোমরা কি ঘোড়ার ডিমের কি হইছো যে তোমরা এসব ক্ষমতা দেখাবা। মানে ভাই অদ্ভুত লাগে। ওই যে আছে না, হাতে ঘোড়া গেল তল মশা বলে কত জল, কি যেন একটা আছে না, ওই টাইপের অবস্থা আর কি। ধরাকে সরা গেল, চোরের গোষ্ঠী সব চুরি করে সব সাফ করে ফেলতেছে। মানে সাদা পাথর, একটা নদীর সাদা পাথর সব নিয়ে উজাড় হয়ে গেছে, পরিবেশ উপদেষ্টা কিছু জানে না। রেজওয়ানা, এটা বিশ্বাস করার মতো? সে ভাগ পায় নাই? অবশ্যই ভাগ পাইছে। সব থেকে কষ্টের জিনিস কি কনক ভাই, দেখেন আপনি, হাসিনা লেজ তুলে পালাইছে তার শ্বশুর বাড়িতে, তারপর এদের কোনো হুঁশ হয় নাই যে কোনো কিছু দমায় রেখে হবে না। ঠিক আছে, ইলিয়াস কি পাগলের মতো কথা বলে? ইলিয়াস কি উস্কানি দিচ্ছে? সে ইমোশনাল কথা বলছে, সে কোনো উস্কানি কিন্তু দেয় নাই। ভাই তুমি ইলিয়াসের সাথে কথা বলো। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে উস্কানি দেওয়া লাগবে না। প্রথম আলো ডেইলি স্টারের বিষয়ে মানুষ যে পরিমাণ ক্ষুব্ধ, যে পরিমাণ সেন্সিটাইজ হয়ে আছে, এবং ধরেন এই যে রেজওয়ানা বলেন, আসিফ নজরুল বলেন, আলী রিয়াজ বলেন, ইভেন কি ডক্টর ইউনূস বলেন, এরা সব প্রথম আলোর প্রোডাক্ট। তো সব তো প্রথম আলোর প্রোডাক্ট। প্রথম আলো এদেরকে তৈরি করছে, এখন বেচতেছে, এখন কাজে লাগাচ্ছে। তো আমার মনে হয় যে এটা থেকে পিছু হটে আসা উচিত।
না হলে কিন্তু তারা তাদের ক্ষতি নিজেরাই করবেন, আমাদের কিছু করার থাকবে না। কারণ আমরা ধরেন এই হাসিনাকে গত 15 বছর ধরে তো মোকাবেলা করছি আমরা, তাই না? তো এগুলো আমাদের কাছে দুধ ভাত আর কি। এসব রেজওয়ান, আসিফ নজরুল, গং, এগুলো হচ্ছে দুধ ভাত, এগুলো কোনো কঠিন কিছু না। তো ফেরদৌস ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব শেষ দিকে। আপনি যদি কিছু সাপ্লিমেন্ট করেন বা আরেকটা স্লাইড আছে, আপনার স্লাইডটা কি আমরা দেখাবো? আমরা অবশ্যই আমি ওই শেষের স্লাইডটা একটু দেখাবো। দেখানোর আগে একটা আপনি একটু কাইন্ডলি এটা শো করেন ভাই। জি, স্লাইডটা শো করলেই তাহলে হবে। আমি জাস্ট এখানে আমাদের স্লাইডের দর্শকদের জন্য, এর আগেরটা ভাই কাইন্ডলি। এর আগেরটা, জি জি, এখানে আমরা যেটা আলাপ করলাম যে অলরেডি ইন্ডিয়া হচ্ছে তার বামুনিতে অর্থাৎ আসামে, কিষানগঞ্জ, বিহারে এবং চোপড়াতে তারা 3টা গ্যারিসন তারা তৈরি করেছে। এখন এটাতে আমাদের একটু জানা দরকার বা এটাতে কমব্যাট ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়, অর্থাৎ হোয়াট ইজ গোয়িং অন দি আদার সাইড অফ দি হিল, অর্থাৎ পাহাড়ের ওই পাশে কি আছে সেটা জানার জন্য তো আপনি পাহাড় ক্রস করে ওই পারে যেতে পারেন না। সো ইউ শুড হ্যাভ সাম মেজার, আপনার একটা বুদ্ধি থাকা দরকার, একটা গোয়েন্দা থাকা দরকার যে পাহাড়ের ওই পারে কি আছে। ঠিক সিমিলার ওয়েতে বর্ডারের ওই পাশে কি হচ্ছে এটাকে বলা হচ্ছে কমব্যাট ইন্টেলিজেন্স বা আপনার মনে করেন অ্যাক্রস বর্ডার ইন্টেলিজেন্স। এইটার মাধ্যমে আমাদেরকে জানা উচিত যে ওখানে অ্যাকচুয়ালি ওদের ফোর্সের সংখ্যাটা কেমন বা ওদের ফোর্সের টাইপসটা কি, ওদের অরবেটটা কি বা অর্ডার অফ ব্যাটেলটা কি। এটা যেখানে যদি মনে করা যাক, আমি যদি এখানে দেখি যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আমাদের একটা জাতীয় ঐক্য অবশ্যই আছে আমাদের, বাট জাতীয় ঐক্যের ভিতরে আমাদের ভিতরে অনেক মতভেদ আছে। যেমন আপনি যদি আপনার এই আজকের যে টক শোটা এটারে যদি আপনি কমেন্টস গুলা পড়েন, আপনি দেখবেন এখানে অনেকে টিজ করে অনেক কথা বলেছে। এখানে তো আমরা কাউকে গালিগালাজ করি নাই, বাট এখানে দেখবেন আপনার মতভেদ 10 রকমের কথা এখানে আসবে, শুধু এই ছোট একটা অনুষ্ঠান হাফ এন আওয়ার বা 1 ঘন্টার। তাহলে সেখানে বাংলাদেশ নিয়ে তো মানুষ কথাবার্তা বলবে, বিভিন্ন রকমের মত পার্থক্য থাকবে, বাট মত পার্থক্য থাকলেও আমাদের মতটা এক মিলাইতে হবে যে আমাদের দেশের স্বার্থে আমরা সবাই একমত। এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে এবং এই জিনিসটা নেতৃত্বের মাধ্যমে আনতে হবে। এটা আমি আপনি যতই গলাবাজি করি এখানে আসবে না। আর সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ভারত যেটা চেষ্টা করবে, আপনি একটা দেখেন যে ভারতের ভিতরে কিন্তু এখন আওয়ামী লীগার্সরা ভারতে ওরা ওইখানে হারবার করতেছে, ওরা এখানে পালিয়ে আছে। আর আওয়ামী লীগ এমন একটা দল, অ্যাকচুয়ালি আওয়ামী লীগ একটা দল না, আওয়ামী লীগ একটা ধর্ম। আমি এটাকে ধর্মই বলবো। এমন একটা ধর্ম আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ হচ্ছে আপনার তারা করবে কি, তাদের পীর বা পয়গম্বর, আল্লাহ মাফ করুক আমাকে, এই লুটপাট হচ্ছে ওদের মূল মন্ত্র বা ওদের ভার্স, যেটাকে আমরা বলি বাণী, ওদের ভার্স হচ্ছে মূল মন্ত্র। লুটপাট, গায়ের জোর, বেয়াদবি, গুন্ডামি, এগুলো হচ্ছে ওদের। এই সবগুলো জিনিসকে, সব চিজ যেটাকে বলা, সব চিজকে এখন ইন্ডিয়ার ভিতরে আছে। সো ইন্ডিয়া কি করবে, এই চিজটাকে ক্যাপিটালাইজ করা, যেটা মেজর সুমন যে কথাটা বলেছেন, যে আমি তো মিলিটারি ম্যানুভারের কথাটা আমি মোটামুটি ভাবে আমি নেগেট করে দিলাম, বাট অন দি আদার হ্যান্ড যদি বাংলাদেশের ভিতরে যদি আমাদের অন্যান্য ডিস্টার্ব গুলো যদি তৈরি করে, তাহলে একমাত্র এই আওয়ামী লীগার্স যারা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়াতে আছে তাদেরকে দিয়ে। তাহলে কিভাবে করাইতে পারে? এক হচ্ছে ওদেরকে ট্রেনিং দিয়ে, যে ওরা ওখানে ট্রেনিং করবে, তারপর একসময় বাংলাদেশ আসবে, হয়তো 100 জন আসলো, 10 জন হয়তো জেলে যাবে, ধরা খাবে, বাকি 90 জন বাংলাদেশে বিভিন্ন রকমের অশান্তি করবে। সো এই ধরনের একটা জিনিস তারা তৈরি করতে পারে। আরেকটা কি করতে পারে তারা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে, যেমন মনে করেন যে হাদিকে যেভাবে হত্যা করা হলো, শাহাদত বরণ করলো হাদি, বা আপনি মনে করেন যে বাংলাদেশে আরো এরকম মনে করেন যে কিলিং হবে, এই ধরনের জিনিসপত্র তারা করতে পারে। সো জাতীয় একটা ঐক্য তৈরি করে গভর্নমেন্টকে একটু কঠোর হতে হবে। আর মনে করি গভর্নমেন্টকে কঠোর হওয়া, এখানে দয়া মায়ার কোনো জায়গা নাই। যুব সমাজ যেটা আছে, যুব সমাজ যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছে, তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে আমাদের মিডিয়ার প্রপারলি ইউজ করতে হবে। এখানে মিডিয়ার ব্যবহারটা আমাদের এমন হয়ে যাচ্ছে যে আমার ইচ্ছে এটা লিখলাম, আপনার ইচ্ছে ওটা লিখলেন, এই ধরনের। মানে মিডিয়ার একটা টোটাল একটা মিডিয়া পলিসি থাকতে হবে। আন্তর্জাতিক খেলোয়াড় যারা আছে তাদেরকে মাঠের মধ্যে আনতে হবে, অর্থাৎ যেমন টার্কি, পাকিস্তান, চায়না, এদের সাথে ডিপ্লোম্যাটিক টাইজটাকে স্ট্রং করতে হবে। একটা জিনিস ইন্ডিয়াকে বুঝিয়ে দিতে হবে যে ভাই, ভয় দেখায় কোনো লাভ নাই, ভয় দেখায় এই বাংলাদেশে তুমি কিছুই করতে পারবা না,
15 বছর ইন্ডিয়াকে হাসিনা দিছিল জন্যই ইন্ডিয়া এগুলো করতে পারছে, মাথায় উঠছে। বাট ইন্ডিয়াকে যদি এগুলো না দিত, জীবনে কোনদিন এটা করতে পারতো না ইন্ডিয়া। জি কারণ এইটা বলার পরে, হ্যাভিং সেড দোজ, আমি আপনাকে খালি জাস্ট বলবো, আমাদের এই যে স্লাইডটা আমাদের চলছিল, তারপরের লাস্টের স্লাইডটা দেখাই আমরা একটু কাইন্ডলি। এটা ইন্ডিয়ার অনেকগুলো মিডিয়াতে আসছে। এই মিডিয়াতে আসছে যে যেখানে 8 সিস্টার যে কথাটা লেখা আছে, সেই জায়গাটা আমাদের পঞ্চগড়। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, যুদ্ধের ভাষা আর যুদ্ধের প্রস্তুতি এক জিনিস নয়। তাহলে ভারত আসলে কোন পথে হাঁটছে? এই পর্যায়ে এসে অনেকেই আবেগের সিদ্ধান্তে নিচ্ছেন, কিন্তু বাস্তব রাজনীতিতে আবেগ নয়, সবকিছুই চলে হিসাব আর স্বার্থের উপর। তো আপনার মাধ্যমে আমি দর্শক যারা আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, এবং আগেই বলেছি যে আজকেরটা হচ্ছে ভারতপন্থীদের জন্য না, আজকেরটা সুশীলদের জন্য না। সুতরাং আমরা কি এই বাংলাদেশ দেখতে চাই? ডেফিনেটলি চাই না। সুতরাং যদি আমরা এই বাংলাদেশ দেখতে না চাই, আমরা যদি আমাদের বর্তমান বাংলাদেশকে চাই, আমরা ইন্ডিয়ার ভিতরে যা খুশি হোক, এটা আমাদের ব্যাপার না। আমরা যদি আমাদের এই বাংলাদেশকে রাখতে চাই, ঠিক রাখতে চাই, আমাদের সবাইকে জাতীয় ঐক্য নিয়ে থাকতে হবে, এবং আমাদেরকে আমাদের দেশটাকে ভালোবেসে যেভাবে আমাদের আগায় নেওয়া উচিত, এই ব্যাপারে আমি মনে করি যে ভোট দিবে। না, অবশ্যই অবশ্যই ফেরদৌস ভাই, এসব চোখ রাঙানিতে লাভ হবে না। সুমন ভাই, আপনার শেষ মন্তব্যটাকে শুনতে চাই। জি, এবং আমাদের একজন দর্শক বলছিলেন যে মানে ফেনী কেন্দ্রিক একটা বিষয় তো কাজ করছে, ফেনী নদী বা ফেনীতে ওদেরকে যে শিল্পাঞ্চল দেয়া হয়েছিল, সব দিয়ে ফেনীতে একটা ক্যান্টনমেন্ট বা ক্যান্টনমেন্টের কিছু একটা এস্টাবলিশমেন্ট করা যায় কিনা, এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন আমাদের দর্শকদের কেউ। জি, ফেনীতে কিছু করা যায় কিনা সেটা কি, অথবা অলরেডি আমরা সেটাতে নিয়ে কাজ করছি কিনা, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি পাবলিকলি বলতে চাচ্ছি না। আর পাবলিকলি যখন বলতে যাচ্ছি না, তার মানে আপনারা ধরে নিতে পারেন যে হয়তো সরকার কিছু করছে, বা সেগুলো আমরা তারা করবার আগে পাবলিকলি বলবো না। আর ফেনীর দিক থেকে আমাদের যেই থ্রেটটা যতই থাকুক না কেন, আমাদের ডিভিশন গুলা, আমাদের বাহিনীর যেই ডিভিশন আছে, সেগুলো এমন ভাবে পয়েজড যে আলহামদুলিল্লাহ, আমি যেইভাবে আছে, ইনশাল্লাহ ভারত ওইখান থেকে কিছু করতে পারবে না, হাজার চেষ্টা করুক। সুতরাং সেইটা একটা দিক। আর মেইন থ্রেড যেটা ও বলছে, যে 3টা স্পটের কথা দেখালো উত্তরবঙ্গে, সেটা এখন এই জিনিসটা আমি মনে করি ইনশাল্লাহ কখনোই সম্ভব না, ওরা এই ধরনের ড্রিম। আমি একটা জায়গায় শুধু একটু বলি আপনাদেরকে, যে একটা পয়েন্ট আমি বলছিলাম যে সশস্ত্র বাহিনীর সাথে জনগণের যে দূরত্ব তৈরি করা হয়েছে, ইন্ডিয়া সযতনে করছে, হাসিনা সেটা এক্সিকিউট করছে, এবং আমাদের সশস্ত্র বাহিনীর যে লিডারশিপ গত 15 বছরে ছিল, তারা সেইটাতে পাকাপোক্ত করছে, করার কারণে দূরত্ব। নাহলে আপনি দেখেন, আমি শহীদ হাদির প্রতি আমাদের যে আবেগ এবং শ্রদ্ধা, সেটা রেখেই বলতেছি, একই সময়ে কিন্তু আমাদের 6 জন সৈনিক শান্তি বাহিনীতে তারা জান দিয়েছেন দক্ষিণ সুদানে। এখন এই জায়গাটাতে কনক ভাই, আপনি একটা পোস্ট করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানে, তাদের যে আত্মত্যাগ। বাট দেখেন, সেই জায়গায় কিন্তু ওই ধরনের জিনিসটা আলোচনা করা, জিনিসটা সামনে আনা, কত বড় একটা ত্যাগ, সেই জিনিসটা আনা, সেটা কিন্তু আমরা যথাযথ সম্মান জানাতে ব্যর্থ হয়েছি। জানা যায় কত লোক না লোক, সেটা আমি এই সৈনিকদের ক্ষেত্রে বলতে যাচ্ছি না, বাট জিনিসটা নিয়ে আলোচনা করা। অনেকে বলবে না, তারা তো বাংলাদেশের স্বাধীনতার জন্য না, তারা বিদেশি আন্তরক্ষী বাহিনীতে গিয়ে করছে, সেখানে টাকা পয়সা পাওয়া যায় না। ভাই, একটা সৈনিক, একটা প্রতিটা সেনা সদস্য ট্রেনিং করে দেশের সার্বভৌমত্বের জন্য। আমরা সেখানে তাদেরকে পাঠাই অ্যাসাইনমেন্টে। আর একটা জিনিস জানেন, যদি জাতিসংঘ 1 টাকা দেয় প্রতি সৈনিকের বিপরীতে, সেখান থেকে সেই সৈনিকটা পায় 22 পয়সা, সেনাবাহিনী পায় 8 পয়সা, মোট 30 পয়সা, বাকি 70 পয়সা কোথায় যায় আপনি জানেন? বাংলাদেশ সরকার সেটা একটা ইনকাম হিসেবে নেয়। তার মানে 1 টাকার বিপরীতে 70 পয়সা বাংলাদেশ সরকার, সৈনিক সেটা দিয়ে কামাই। মূল কথা হচ্ছে যায় না ভাই, না, সৈনিকের যে দায়িত্ব, সে দায়িত্ব হিসেবেই তিনি অ্যাসাইন্ড, এবং সেটা বাংলাদেশের জন্য যুদ্ধ করা। আর বাংলাদেশের সরকারের অ্যাসাইনমেন্টে অন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা, এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আমি এই জায়গাটাতে বলবো, আপনাকে ধন্যবাদ জানাবো, বাকি সবাইকে বলবো, আমাদের সশস্ত্র বাহিনী যারা খারাপ, আমাদেরকে বলতে দেন, আমরা বলতেছি, আমরা ইনশাল্লাহ বলে যাব, আপনারা সশস্ত্র বাহিনীকে ভালোবাসেন, আপনারা তার পাশে থাকেন। আর যারা
আপনার এই সংগ্রাম বিপ্লব যারা মাঠে থেকে আনছে অবশ্যই আছে, তার বাদে এই যে পিনাকি, কনক সারার, আপনি, ইলিয়াস, আপনারা যে কাজগুলো করে গেছেন সেখানে ইলিয়াসের অবদান ছোট না। তাকে এই মুহূর্তে এই ধরনের অসম্মান বা তার বিরুদ্ধে এই শত্রুর জায়গায় যায় না ভাই, তখন আমরা কিন্তু সবাই আপনাদেরকেই বয়কট করব, এই জিনিসটা খেয়াল রাখবেন। That's the point. ওগুলা ওইসব ধাক্কা লোড তারা নিতে পারবে না। বোঝাই তো যাচ্ছে যে সিম্পল বিষয়ে নিতে না পেরে তারা বন্ধই করে দিচ্ছে একটা মিডিয়া। তো তার মানে আপনি বুঝতে পারছেন যে তাদের লেভেলটা কি, ডেপথের লেভেলটা কি, বা তাদের বোঝার সক্ষমতা কি। তারা ওই হাসিনার মতোই আচরণ করছেন। এবং আমরা যেই জায়গাগুলো বলছিলাম যে কালচারাল ফ্যাসিজম বা মিডিয়ার মধ্যে যে ফ্যাসিস্ট শক্তির যে অনুগত শক্তি, তাদেরকে ব্যাপারে আমরা বারবার বলছিলাম, কিন্তু সরকার কিন্তু মনোযোগ দেয় নাই। আপনি যদি দেখেন যে গত কয়েকদিনে এই হাদি কিন্তু শিরোনাম থেকে হারায় গেছে, মানে ইন্টেনশনালি হাদিকে, শহীদ ওসমান হাদিকে সংবাদপত্রের শিরোনাম থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সামনে চলে আসছে ফ্যাসিস্ট তোষণকারী, ফ্যাসিস্ট ভারতের আজ্ঞাবহ যে মিডিয়া, জেলিয়েস্টার এবং প্রথম আলোর প্রতি মানুষের যে ক্ষোভ, সেটিকে নিয়ে নানা রকমের কপচাকপচি চলছে। তো আমার মনে হয় যে ওসমান হাদি আমার চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, আমি এটা হয়তো সরাসরি দিব। সে বলছিল যে কনক ভাই, আমাদের জুলাই বিপ্লবটা আসলে জাহাঙ্গীর গেটের আগে থেমে যাওয়াতেই আমাদের মূল সমস্যাটা হয়েছে। জুলাই বিপ্লবটা যদি জাহাঙ্গীর গেটের ভিতর পর্যন্ত ঢুকতো তাইলে কিন্তু এই অবস্থা চলতে পারতো না আর কি। তো এখনো যারা আমাদের ইউনিফর্ম বাহিনীতে আছেন, সেটা আর্মিতে হোক, পুলিশে হোক, বিজিবিতে হোক, তারা যদি মনে করেন যে ইন্ডিয়া বা হাসিনা তাদেরকে রক্ষা করতে পারবে, তাদেরকে বুঝে শুনেই আগায়েন। কারণ বাংলাদেশের মানুষ দেখাই দিচ্ছে, ছাত্র জনতা মিনিমাম কোনো অস্ত্র ছাড়াই, মিনিমাম কিছু ছাড়াই, খালি হাতেই তারা যে বিপ্লব ঘটিয়েছে, সেই বিপ্লবের থেকে তারা দূরে নয়। তো পাশাপাশি আমি এটাও বলবো যে অতি ইসলামিস্ট আচরণ থেকে আমাদেরকে সরে আসতে হবে। বাংলাদেশ যেন কোনোভাবে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে চিহ্নিত না হয়। যারা ইসলাম প্রিয় মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ইসলাম অনেক কিছু অনুমোদন করে না। প্রত্যেকটা ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়া একজন মুসলমানের যেমন দায়িত্ব, তেমনি রাষ্ট্রের, বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রেও এটা আমাদের প্রত্যেকের অবশ্য কর্তব্য। মেজর ফেরদৌস, মেজর সুমন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আপডেট গুলো নিয়ে পরবর্তীতে আবারও কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। নানা ধরনের ভেচকি দেওয়ার চেষ্টা করছে ভারত, খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। বাংলাদেশের প্রতিরক্ষায় বাংলাদেশের জনগণই যথেষ্ট, ইতিমধ্যে সেটি ভারত জানে। তারা 16ই ডিসেম্বরকে তাদের বিজয়ের দাবি করলেও 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারাই করেছে, সাধারণ মানুষ লড়েছে। শেষ মুহূর্তে মিত্রবাহিনী হিসেবে যোগ দিয়ে ভারত এখন নিজেদেরকে সেই কৃতিত্ব দাবি করে। এমন ছোট লোকের ছোট লোক যে বাংলাদেশের কথা উল্লেখ করে না, মুক্তিবাহিনীর কথা তারা উল্লেখ করে না। তো এইসব ছোট লোকই বাংলাদেশের মানুষ জানে, এবং বাংলাদেশের মানুষ তাদের সাহস সম্পর্কেও যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল যে তারা কি করতে পারে, কত দূর যেতে পারে। সো এই জায়গাগুলো নিয়ে ভাবনার কিছু নেই। তারপরও যেহেতু ইন্ডিয়ান মিডিয়ার যে প্রোপাগান্ডা, সেই জায়গাগুলো থেকে আমাদের মনে হলো যেন এই বিষয়টি আমরা একটু আলোচনায় নিয়ে আসি। আমাদের সরকার, বেসরকার, সাধারণ মানুষ সবার জন্য জাস্ট একটা সাধারণ আলোচনা। পাশাপাশি আমরা আবারও বলবো যে বাংলা এডিশনের যে নিবন্ধন বাতিল করা হয়েছে, যেটি আমি শুনতে পাচ্ছি, আমার সঙ্গে এখন ইলিয়াসের কথা হয়নি, তো সেটি অবিলম্বে ফিরিয়ে দেন, লেজে গোবরে হয়ে যাবেন। কিন্তু আমি বললাম অপদার্থ ইউনূস সরকার এই আরেকটা অপদার্থ কাজের দিকে যাচ্ছেন। যেই জায়গাগুলো আপনাদের ভূমিকা রাখার কথা, সেই জায়গাগুলো রাখতে পারছেন না। অপদার্থের চূড়ান্ত পর্যায়ে আপনারা যে পৌঁছেছেন, এবং শেষ রক্ষা হবে না। কেউ আসলে হাসিনা পালায় গেলেও আপনারা কিন্তু পালাতে পারবেন না। তো সেটি আপনাদেরকে বোঝা উচিত। বিপ্লব পরবর্তী আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা মোটামুটি সেটি করতে সম্পূর্ণ ব্যর্থই হয়েছেন। আমি বলবো আপনাদের কাছ থেকে জুলাই বিপ্লবের কোনো আউটকাম আমরা এখন পর্যন্ত পাই নাই। আপনারা টাকা লুটপাট করছেন, আপনারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছেন, নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন রাষ্ট্রীয় চেয়ারে বসে, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটি মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।